আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে খুব সিরিয়াস কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো, খুব সিরিয়াস কথা। মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা টাইনা দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝছেন? আর যাদের ধৈর্য নেই তাদের এই ভিডিও দেখার দরকার নাই। সেটা হলো আমাদের শ্রী মোদি সাহেব, ভারতের তিনবারের প্রধানমন্ত্রী মিস্টার শ্রী মোদি সাহেব। তো শ্রী মোদি সাহেবের মনের কিছু কথা আমি আমার ভাষায় আপনাদেরকে বলে দেবো, বুঝছেন? তো 2025 সালের এই ডিসেম্বর মাসের 17 তারিখ, আজকে এই সকাল 11:15 বাজে, আপনারা সাক্ষী রইলেন, আমার ইউটিউবের ইতিহাসের এই ভিডিওটা সাক্ষী রইল। যে কথাগুলো আমি বলে গেলাম বাস্তবে আপনারা মিলিয়ে নেবেন। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে একটা থ্যাংক ইউ দিয়ে দিন আমার, বুঝছেন? আর যদি না ঘটে তাহলে মাপসাপ করে দেন, এটা ভাবে মানুষ ভুল আমার হতে পারে। তো সেটা আসেন এই যে ভারত, ইদানিং আপনারা খেয়াল করেছেন ভারত কিন্তু জামায়াতের বিরুদ্ধে কোনো কথা বলে না, বলে শুনছেন আপনারা? গত 6 মাসে জামায়াতের বিরুদ্ধে একটা টু শব্দ কিন্তু ভারত করেনি। না ভারত সরকারের পক্ষ থেকে কি করছে, না শ্রী মোদি করছে, কেউ করেনি তেমন কিছু নেই। 2-4টে ইউটিউবার আর ওই যে টিআরপি দরকার কিছু ইউটিউব চ্যানেল আছে, বুঝছেন, এরা এগুলো হাউকাউ করে। কিন্তু ভারতের সেন্ট্রাল থেকে সরকারের পক্ষ থেকে কোনো টু শব্দ শুনছেন, কোনো বিরোধিতা শুনছেন? অথচ ভারত জানে না যে জামায়াত ইসলামী একটা ইসলামিক দল। ভারত তো ভালো করেই জানে জামায়াত ইসলামী একটা ইসলামিক দল, এবং এই দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে ভারতের জন্য কিছুটা তো সমস্যা হবেই, বুঝছেন? কিছুটা তো সমস্যা হবে, এটা আমি বললেই কি না বললেই ভাই, এটি সত্য কথা। এক এক দলের এক এক পলিটিক্যাল পার্টির আইডিওলজি হলো এক এক রকম, এটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, এই তো গেল ভারতের কথা। ভারতের মোদি কিন্তু কোনো কথা কয় না জামায়াত সম্পর্কে, এবং দেখে মনে হয় কেন যেন জামায়াতকে সাপোর্টই করতেছে, তো চলে যাওয়ার পর, শেখ হাসিনা চলে যাওয়ার পর, শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ যে দলটা রয়েছে এবং আমরা যারা রয়েছিলাম তারা কম বেশি আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা যেহেতু ভারতের অনুগত হয়ে কাজ করে, মানে অন্য লেভেলের একটা রিলেশন ভারতের সাথে শেখ হাসিনা, কিন্তু জামায়াত ইসলামী তো ভাই ভারতের চরম শত্রু। তো কাজেই শেখ হাসিনাকে উঠাইতে হলে, বাংলাদেশ থেকে উৎখাত করতে হলে ভারতের মোকাবেলা প্রথম করতে হবে, ভারত এসে মাঝখানে খাড়াবো, তারপরে শেখ হাসিনার সামনে যেতে হইব। কিন্তু বাস্তবে কিন্তু সেটা ঘটেনি। শেখ হাসিনা যখন চলে যায় ভারত কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়নি, ভারতের কোনো আর্মি টার্মি বাংলাদেশে ঢুকেনি, ভারত এই সম্পর্কে কোনো টু শব্দও করেনি, আন্দোলনের দরকার আন্দোলন হয়েছে, শেখ হাসিনা স্টেপ ডাউন হওয়ার দরকার স্টেপ ডাউন হয়েছে, তারপরে তারা কথাবার্তা বলে টেলে শেখ হাসিনাকে নয়াদিল্লিতে নিয়ে গেছে, ভাই কাহিনী। তারপর কিন্তু ভারতের কোনো সারা শব্দ নাই। আমরা সারা শব্দ হই হুল্লোড় চিল্লাচিল্লি করছি, ভারতের কিন্তু কোনো সারা শব্দ নাই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। এখন এই যদি আমি জুলাইয়ের আন্দোলন যদি ইসলামিক বিপ্লবী বলি বাংলাদেশের জন্য, তারপর কিন্তু ভুল হবে না। তো তখন এই জুলাই অগাস্টে যখন এই আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু আমরা বুঝিনি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি কিন্তু একটা ইসলামিক আন্দোলনে। পরে আমরা জানলাম যে ছেলেরা সম্মুখ সারিতে ছিল, এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, পিছন থেকে, সামনে থেকে, ডাইনে থেকে, বাইরে থেকে, সবাই কম বেশি ইসলামিক দলগুলোর সাথে যুক্ত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের মাহফুজ ভাইয়াকে সরাসরি ওই বিল ক্লিন্টনের সেই অনুষ্ঠানে গিয়ে তো বলেই ম্যাটিকুলাসলি ডিজাইন, আর এই হলো সেই ডিজাইনার মিস্টার মাহফুজ ভাইয়া। ওই তখন টিভির পর্দায় আমি প্রথম মাহফুজ ভাইকে চিনি। সত্যি কিনা বলেন, এর আগে তাকে কেউ চিনতেন না। এবং মাহফুজ ভাইয়া এদের ব্যাকগ্রাউন্ড কি, সবাই কম বেশি ইসলামী ছাত্র শিবির বা জামায়াত ব্যাকগ্রাউন্ড। এখন খেয়াল করেন তো, ইসে তো কোনো টু শব্দ নাই। এবার আসেন হলো আমেরিকার কথা। এই দুইটা দেশই বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা ভূমিকা রাখে, বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা ভূমিকা রাখে। এরপর আসেন আমেরিকার কথা। এখন বাংলাদেশে কম বেশি আপনারা জানেন এই জামায়াত ইসলামী কিন্তু একটা কঠিন সময় পার করতেছে, কঠিন মানে ওই কঠিন না, মানে খারাপ অবস্থা না, কঠিন সময় মানে দুর্দান্ত সময় পার করতেছে এই মুহূর্তে জামায়াত বাংলাদেশে একটা দুর্দান্ত সময় পার করতেছে। 54 বছর ইতিহাসে বাংলাদেশ কিন্তু এতটা স্বাধীনতা পায়নি রাজনীতি করার জন্য, আন্দোলন করার জন্য, সভা সমাবেশ করার জন্য, অর্গানাইজেশনকে ঠিকঠাক করার জন্য, বাংলাদেশের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন যে সেক্টরগুলো রয়েছে সেখানে নিজের লোকদেরকে বসানো বা লাইক মাইন্ডের লোকদেরকে সেট আপ করা, এই সুযোগ 54 বছর ইতিহাসে জামায়াত কখনো পায়নি। তো কাজে এখন পেয়েছে। তো এটা তো শ্রী মোদি জানে, এটা তো ডোনাল্ড ট্রাম্পও জানে। আর বাংলাদেশে এই জামায়াত ইসলাম নিজেকে শক্তভাবে নিজের বেসটা স্ট্রংভাবে এস্টাবলিশ করার জন্য যা করতেছে, এটা তো ভাই গোপন রাখার কিছু না, এটা সবাই আমরা দেখতেছি। তাহলে এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প কেন কিছু বলে না? এখন বাংলাদেশ যদি জামায়াত যদি
খোদা না করুক, ঠিক আছে, জামায়াত যদি এখন ক্ষমতায় চলে আসে, জামায়াত যদি এখন ক্ষমতায় চলে আসে আগামী ইলেকশনে, সব হিসাব কিতাব উল্টাপাল্টা করে দিয়ে, তো তখন কি? তখন তো বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হবে, কম বেশি আমরা জানি। এবং জামায়াত তো যে ভোটটা চাচ্ছে আপনাদের কাছে, এটা তো সরাসরি বলে যেতেছে যে আমরা যদি ক্ষমতা যাই বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট হবে, এটা সরাসরি বলতেছেই তো রে ভাই, তাই না? আমরাও চাই, হ্যাঁ আমরাও সাপোর্ট করি। তো এখন খেয়াল করে দেখেন, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা পশ্চিমারা কোনো দিন এটা স্বাভাবিকভাবে নেবে আপনার কাছে মনে হয় না? একটা ইসলামিক স্টেটকে আউস্ট করার জন্য, উৎখাত করার যে স্টেপ ডাউন করার জন্য তারা বিলিয়ন ডলার খরচ করে, যে শক্তিটা যে ইসলামিক যা কিনা অলরেডি ইসলামিক স্টেট করে ফেলছে, এবং সেইটাকে খতম করার জন্য তারা বিলিয়ন ডলার খরচ করে, নানা রকম কাহিনী শুরু করে। আর যে ইসলামিক দল জামায়াত এখন ক্ষমতা যায়নি, বুঝছেন, যায়নি, তো চাইলে তো তারা শুরুতেই তাকে স্টপ করাইতে পারতো। যদি আমেরিকা চায় জামায়াতকে শুরুতেই স্টপ করাতে পারে, মোদিও চেষ্টা করলে পারে, কিন্তু মজার ব্যাপার হলো না মোদি করতেছে না, ট্রাম্প করতেছে, কেউ করতেছে না, জামায়াতকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে, খেয়াল করছেন? এবং শুধু তাই না, আমেরিকার যে বড় বড় ডিপ্লোমেটরা আছে তারা গোপনে গিয়ে জামায়াত ইসলামী লোকদের সাথে মিটিংও করতেছে, শুকর আলহামদুলিল্লাহ। এই নিউজ আমি পত্রপত্রিকা থেকে আমি নিজে অবাক হয়ে গেছি, কী করে সম্ভব? বাঘে মহিষে এক ঘাটে জল খাইতেছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আমেরিকার কোনো ডিপ্লোমেট জামায়াতের সাথে মিটিং করা মানে বাঘে মহিষে একসাথে জল খাওয়া, হওয়ার তো কথা ছিল না, তো কেন হচ্ছে? এইবার আসেন মেন পয়েন্টে, মোদির মনের গোপন কথাগুলো আমি বলে দিই। তো বাংলাদেশে যে ধরনের যেভাবে জামায়াতের জনপ্রিয়তা বাড়তেছে, যেভাবে জামায়াতের জনপ্রিয়তা বাড়তেছে, তো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এবং ভারত তারা দুজনে মিলে মনে হয় মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে কে ঠেকানো যাবে না, জামায়াত ইসলামীকে ঠেকানো যাবে না। বাংলাদেশের মানুষের ভিতরে যে ইসলামিক সেন্টিমেন্টের জন্ম নিয়েছে সেটাকেও ঠেকানো যাবে না। আর এই যদি ঠেকাইতে যাই বা থামাইতে যাই, এটা হিতে বিপরীত হবে, বহুত গ্যাঞ্জাম হয়ে যাওয়া, লাশের পর লাশ পড়বে। এক কাজ করো, এটা কিন্তু আমি তাদের মনের কথা বলতেছি, এটা আবার বললেন না জর্জ ভাইয়ের মনের কথা, এটা তাদের মনের কথা। আমি স্বপ্নে দেখছি গতকাল, হয়েছে কাহিনী আছে, আমি প্রমাণ দিতে পারব না। গতকাল আমি স্বপ্নে দেখছি যে মোদি সাহেব আমার টেলিফোন করে এগলি বলছে, শ্রী মোদি আমাকে ফোন করে এগলি বলছে, বুঝছেন? আমি স্বপ্নে দেখছি, আমার প্রমাণ দেওয়ার দরকার নেই, বিশ্বাস করলে করলে, না করলে নাই, বা সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নাই, বুঝছেন? জাস্ট আমি ওই মোদি আমাকে কী বলছে আমি সেগুলো বলে দিতেছি। তো এখন খেয়াল করে দেখেন, তো এখন তারা চায় যে ঠিক আছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, তো করো, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করো, জামায়াত ক্ষমতায় আসুক। এর জন্য কিন্তু জামায়াতের সামনে আমেরিকা এবং ভারত এখন বাধা হয়ে দাঁড়ায়নি, তারাও এখন চায় ফেব্রুয়ারি মাসের ইলেকশনে জামায়াত জয়লাভ করে ক্ষমতায় আসুক। তার প্রশ্ন করতেন জজ ভাই, এ কী কাহিনী? আরে ভাই, আমরা ভারতের সাথে লড়বো, আমেরিকার সাথে লড়বো, লড়াই করার জন্য আমার 50 লক্ষ সোলজার রেডি আছে। আর আমাদের শফিক ভাই বলছে না 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো যাই হোক, তো এখন এই যে 50 লক্ষ যে আমরা সোলজার রেডি আছি, বুঝছেন, যুবক রেডি আছে, তো এদেরকে তো কোনো কামে এলো না, ভারত তো কোনো বাধা দিতেছে না, আমেরিকা কিছু কয় না, উল্টা আর এই বলতো যে তোমরা ক্ষমতায় আসেন। কাহিনীটা এখানে। তো বাংলাদেশে মানুষের ভুল ভেঙে দেওয়ার জন্য এইটা হলো ভারত এবং আমেরিকার একটা চক্রান্ত হতে পারে। আমেরিকার নাম আমি নিব না, কারণ আমেরিকা বহু দূর দাঁড়াতে থাকে, বাংলাদেশে কে এলো গেল না গেল, বুঝছেন, ইদি আমেরিকার তো মাথা ব্যথা নাই, কিন্তু ভারতের মাথা ব্যথা আছে, কারণ ভারতের বর্ডারিং কান্ট্রি হলো বাংলাদেশ, বুঝছেন? বাংলাদেশে যদি একটা বোম ফাটে, সেই বোমের আওয়াজ ভারতেও যাবে, এইটাও সত্যি কথা। বাংলাদেশে যদি বড় ধরনের একটা বোম ফাটে, এই বোমের আওয়াজ ভারতেও যাবে, নয়াদিল্লিও যাবে, নয়াদিল্লিও কাঁপবে। তো এর জন্য মনে করেন এখন মোদি ভাবতেছে যে ঠিক আছে, তোমার ইসলামিক দল গঠন করছো, মানে ইসলামিক দল ক্ষমতায় আসুক, ইসলামিক যে পলিটিক্যাল পার্টিস আছে, তো তারা যদি ক্ষমতায় আসে তো আসুক, সমস্যা কি? তোমরা কত ধারে কত জাল তোমাকে আমি বুঝাম। এখন এমনি বাধা দিলে তো তোমরা বুঝবো না, উল্টা ভারতের বিরুদ্ধে গিয়ে লাগবে, বরঞ্চ আমরা তোমাদের উল্টাভাবে মারুম, বুঝছেন? এটা মনে করেন মোদি সাহেবের চাল। তো মোদি সাহেব এখন কী চাই? যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর এখন মোদি সাহেব কী করবে, ভারত কী করবে? আপনাদের কি বিশ্বাস ভারতের সাথে বা বাংলাদেশের শেখ হাসিনার আমলে যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা ছিল জামায়াত ইসলামী ক্ষমতা আসার পর, সেই ডিপ্লোম্যাটিক রিলেশন তারা রাখবে? উত্তর হলো নো। এইটাই হলো শ্রী মোদির মনের কথা, উত্তর হলো নো। বিএনপি হলেও হয়তো কিছুটা রাখবে, কিন্তু জামায়াত আসলে রাখবেই না। প্রথমেই তারা কি করবে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত করে দেওয়ার জন্য যা করা দরকার, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত করে একেবারে টাঙ্গাল বানায় হাতে ভিক্ষার থাল নিয়ে রাস্তা বসানোর জন্য যা করা দরকার ভারত তখন তাড়াতাড়ি করবে। এখন বলতে পারেন জর্জ ভাই, তাহলে কি ভারত বাংলাদেশে সোলজার পাঠাবে না গিয়া? 50 লাখ কিন্তু আমরা যুবক রেডি আছে, সোলজার পাঠাবে না গিয়া? না, সোলজার পাঠাবে না ভারত, ভারত এগুলি করবে না। শ্রী মোদির দেখে আমার মনে হয় না এগুলো করবে, বুঝছেন? আমি তো শ্রী মোদির মনের কথাই বলতেছি। শ্রী মোদি যেটা করবে সেটা আপনাদেরকে পানিতে মারবে, ভাতে মারবে আমাদেরকে।
কারণ বাংলাদেশের পানি নিয়ন্ত্রণ করে হলো ভারত। বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা যাই নদী বলে না কেন এগুলো সব প্রবাহিত হয়েছে ভারতের উপর দিয়ে। ভারত খুব সহজেই নদীগুলোর উপর নিয়ন্ত্রণ করতে পারে এবং গত 54 বছর না, গত 100 বছর ধরে, ভারত জন্ম নিচ্ছে গত 100 বছর নাকি, কত বছর হু করেন না, খালি ভিডিও দেখেন, খালি মাথা হু করেন। ভারতের জন্ম হয়েছে কত বছর, ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন। আমি এত পারুম না উইকিপিডিয়া গিয়ে খুঁজে বের করতে লেগে বলছেন। তো যাই হোক, তো ভারত এখনও পানি টানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে তো পানিতে মারবে। তারপরে কাহিনী আছে আরেকটা, সেটা হলো গত 54 বছরে আমরা বাংলাদেশকে এতটা পরনির্ভর করছি, বাংলাদেশের টোটাল অর্থনীতিটা দাঁড়িয়েছে অল্প কিছু গার্মেন্টসের উপর আর কিছু বোকানাঙ্গা কাঙ্গাল মিডল ইস্টের প্রবাসীদের উপর, এছাড়া কিছুই নাই। এখন এই গার্মেন্টস থেকে আসে বছরে 40 থেকে 50 বিলিয়ন মার্কিন ডলার, আর এই বোকানাঙ্গা কাঙ্গাল যারা মিডল ইস্টে আছে তারা পাঠায় হলো 40 থেকে 50 মার্কিন বিলিয়ন ডলার। এই 100 বিলিয়ন ডলারের আশেপাশে হলো বাংলাদেশের বাজেট। এই 100 বিলিয়ন ডলারের আশেপাশে হলো বাংলাদেশের বাজেট, এই যেটা দিয়ে আমরা এগুলো এখন কইরা কেটে খাইতেছি। তো এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশের এত 18 কোটি মানুষের মুখে খাবার জোগাড় করার জন্য যা যা দরকার, ধান, চাল, গম দরকার, তো সেটা তো নিয়ন্ত্রণ করে ভারত। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে যে ধান চাষ হয়, এখন বাংলাদেশে যে অরিজিনাল যে নেটিভ যে ধান চাষ হইতো আগে, আজ থেকে 20 বছর আগে, সেগুলো তার এখন হয় না। এখনও হয় হলো ওই যে উন্নত প্রজনন না কি বলে একটা ধান আছে, হাইব্রিড ধান না কি বলে, এগুলো মানে অল্প জমিতে বেশি বেশি ধান হয়, এই ধরনের একটা সিস্টেম মনে আছে বাংলাদেশে। তো এই ধানের বীজগুলো আসলে ভারত থেকে, ভারত থেকে। তো ভারত কী করবে, সেই ধানের বীজের দাম ডাবল করে দেবে। গেল নি, ভারতে যদি এই ধানের বীজের দাম ডাবল করে দেয়, তো বাংলাদেশে যে চাল আপনারা 100 টাকা কিনে খান, নেটিভ চাল যেগুলো বাংলাদেশে উৎপন্ন হয়, সেটা হয়ে যাবে হলো 300 টাকা কেজি। কথা তো রাইট। এরপর আসেন হলো গার্মেন্টস, এটা তো ধানের কথা বললাম, পয়েন্টে আসতেছে। এবার আসেন হলো গার্মেন্টস। তো গার্মেন্টসে যে বাংলাদেশ এই যে 40-50 বিলিয়ন ডলার রোজগার করে, তো তার গার্মেন্টসে যে সুতাটা আসে ভারত থেকে, এটা তো মিথ্যা কথা না। তো দিব, সেটাও বন্ধ করে বাউটার উপর ট্যারিফ দিয়ে দিব, 200-300% ট্যারিফ বসায় দিব। তো যার ফলে কী হবে, যে টি শার্ট আপনি $3 আগে বিক্রি করতেন, সেই টি শার্টের দাম বানাই দিয়ে খরচ হয়ে যাবে $5। দুনিয়ার কোনো দেশ এই টি শার্ট কিনবে না, বাংলাদেশে গার্মেন্টস তো গায়া, তো 40-50 বিলিয়ন ডলারের দিকেই যাবে। তারপরে তো ধান টান হয় না। এরপর কি, এরপর হলো প্রবাসীরা আমাদের 40-50 বিলিয়ন ডলার পাঠায়, তো সেই টাকা দিয়ে আপনি কি করবেন, ধান কিনবেন। এখন একটা খেয়াল করেন একটা জিনিস, তো ভারত থেকে যে ধানটা আপনারা কিনতে, যে চালটা বা পেঁয়াজটা আপনারা কিনতে, যে দামে আপনি কিনতে পারেন, কারণ পাশাপাশি দেশ ট্রাকে চলে আসে, এবং সেই ধান চাল কেনার জন্য আপনি যেতেছেন এখানে ইউনাইটেড কিংডমে, আপনি যেতেছেন সিঙ্গাপুরে। আমার মাথায় ঢুকে না, বাংলাদেশ ভারতের চাল কিনে সিঙ্গাপুর থেকে, এ তো ভাই ডাবল দামে কিনতেছে, এবং ডাবল দামে কেনার পরে কী হবে, কিছুদিন পর্যন্ত বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে হয়তো এই চাল আপনাদের কাছে দেবে, 100 টাকা, 120 টাকা বা 80 টাকা আপনারা পাবেন। কিন্তু বিশ্বাস করেন ভাই, 6 মাস 1 বছরের মাথায় এই চালের দাম হয়ে যাবে 500 টাকা কেজি। এই চালের দাম হয়ে যাবে 500 টাকা কেজি। এবং এগুলো কে করতেছে, ভারত কিন্তু সোলজার পাঠায়নি বাংলাদেশে, কিন্তু ভারত ওইখান থেকে কলকাঠি নাড়তেছে, কি হইতেছে, কলকাঠি নাড়তেছে, এদিকে পানিতে মারতেছে আমাদের, ওদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত করে দিচ্ছে। যার ফলে কি হবে, বাংলাদেশে একটা নতুন আরেকটা বিদ্রোহ দেখা দেবে, বাংলাদেশের ভিতরে আরেকটা বিদ্রোহ দেখা দেবে। কারণ তখন তো ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতায়, এবং জামায়াত ইসলামী এটাকে কিভাবে কন্ট্রোল করবে বলেন, আমার বুঝান আপনি। ভারত যদি এগুলো করে কিভাবে কন্ট্রোল করবেন, পানির বিচার আপনি কেমনে করবেন, কার কাছে গিয়ে বিচার দিবেন, ডোনাল্ড ট্রাম্পের গিয়ে বিচার দিবেন, ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি ভারতকে সাপোর্ট করবে, জাতিসংঘে গিয়ে বিচার দিবেন, আরে জাতিসংঘে এই কেস তো নিয়ে চলবে আরো 50 বছর ধরে, দুনিয়ার বহু দেশের কেস এখনো 50 বছর ধরে চলতেছে জাতিসংঘের আদালতে, আন্তর্জাতিক পানি আদালত না কি বলে আছে, ওখানে গিয়ে চলতেছে। আর আমরা যেমন ভারতের বিরুদ্ধে গিয়ে বিচার দিতে লেগে, আরে ভাই 50 বছর যদি এই কেস চলে, বাংলাদেশে তো নাই হয়ে যাবে, মানচিত্র থেকে নাই হয়ে যাবে। কথাগুলো যা বললাম সিরিয়াসভাবে আপনারা নিয়েন, বুঝছেন, আমি মোদির মনের কথাগুলো বলতেছি। এর জন্য মোদি চায় বাংলাদেশে জামায়াত ইসলামী মানে ইসলামিক এই দলটাকে ক্ষমতায় এনে এটাকে পানিশ করার জন্য, বুঝছেন। এত খুশি হওয়ার কোনো কারণ নাই। এই যে আমেরিকার ডিপ্লোমেটরা আপনাদের সাথে মিটিং করতেছে, আর ভারত যে আপনাদের কিছু করে, পিছনে কাহিনী হলে এরা চাইতেছে যে জামায়াত ক্ষমতা আসুক, ক্ষমতা আসার পরে ওই চালটা মারবে, বুঝছেন, ওই চালটা মারবে, ঘোড়ার আড়াই চাল মেরে দিবে। আর ঘোড়ার আড়াই চাল মারা মানে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত করে দেবে বাংলাদেশে। তখন বাংলাদেশের মানুষ নিজেরাই বিদ্রোহ করবে, তখন আবার এই সরকারকে নামানোর জন্য, জামায়াত ইসলামের সরকারকে নামানোর জন্য। সেম ঘটনা ঘটছিল মিশরে মাত্র কত বছর আগে, 10 বছর না 12 বছর জানি আগে, সেম ঘটনা ঘটছিল মিশরে। আপনি মুসলিম ব্রাদারহুডের নাম শুনেননি? শুনছেন তো, মুসলিম ব্রাদারহুড এমপি, সারা দুনিয়ায় তাদের শাখা প্রশাখা আছে, বাংলাদেশে আছে, আমেরিকাতেও আছে। সেই মুসলিম ব্রাদারহুড যে 1928 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তারা কিন্তু ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই মিশরে
বছরের বছর আন্দোলন করছে, বছরের বছর আন্দোলন করছে, প্রায় 100টা বছর, 1928 সাল থেকে 2025 কত 100 বছরের বেশি। তো এই 100 বছরের ভিতরে আপনার ওই 2013 সালে, আমি যদি ভুল না করে থাকি, 2013 সালে মুসলিম ব্রাদারহুডের এক নেতা, মানে ইসলামিক নেতা, কিন্তু ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করেছিল গিয়ে এই মিশরে। এটার সফলতা পেতে সময় লাগছিল তাদের 80 থেকে 90 বছর সময় লাগছিল। 1928 থেকে 2013 সাল পর্যন্ত হিসাব করেন, 85 বছর থেকে 90 বছর হবে। তো এত বছর পর এই ইসলামিক এই দলটা সুযোগ পায় এই খেলাফতে আসার জন্য, মানে ক্ষমতায় আসার জন্য এই মিশরে, এই ইজিপ্টে। এবং এদের পিছনে মানুষের যে কি সমর্থন ছিল চিন্তা করতে পারবেন। এক্স্যাক্টলি জামায়াত ইসলামের উদাহরণ, এক্স্যাক্টলি জামায়াত ইসলামের উদাহরণ। এখন যতটা জামায়াত ইসলামী জনপ্রিয় দেখেন না, বাংলাদেশের জামায়াত ইসলামী কতটা জনপ্রিয়। আমিও একজন জামায়াত ইসলামীর সাপোর্টার, হ্যাঁ গর্বের সাথে বলি আমিও সাপোর্টার, বুঝছেন। কিন্তু ভাই পেঁচে বুঝতে হইব, ওই মূর্খ সাপোর্টার হওয়ার চেয়ে একজন ইন্টেলিজেন্ট সাপোর্টার বেশি দরকার জামায়াতের জন্য। 1000 আর কয়েক লাখ মূর্খ সাপোর্টার থাকার চাইতে জামায়াতে 2-4 জন জর্জ ভাইয়ের মতো ইন্টেলিজেন্ট সাপোর্টার থাকা অত্যন্ত জরুরি। কারণ আমরা তো পয়েন্ট বুঝি, আমরা তো ধরতে পারি, আগে আমরা বুঝতে পারি যদি সুনামি আইতেছে, আগে আমরা বুঝতে পারি সুনামি আইতেছে, কি করব তখন সবাই মিলে কি করে বাড়ির ছাদে চলে যাবো। আর মূর্খগুলো তো থাকবে নিচতলায়, ওটা তো পানিতে ডুবে মরবে। চালাক লোক তো সবসময় একটা স্টেপ আগে থাকে, দাবার এক চাল আগে থাকে, হলো চালাক লোক, বুঝছেন। তো আমরা হলো সেই প্রকৃতি। তো এখন কি হয়েছে, এই যে ইজিপ্টের উদাহরণটা আমি এই কারণে দিলাম, 2013 সালে যখন মুসি, নাম শুনছেন তো, এই মুসলিম ব্রাদারহুডের একজন জনপ্রিয় নেতা, 2013 সালে এই ইসলামিক বিপ্লব ঘটে, মিশরের ক্ষমতায় আসে হলো মুসি। একটা বছর টিকেনি রে ভাই, একটা বছর টিকেনি। 2014 সালে যে সেনাবাহিনীর প্রধান ছিল, যে সিসি, নাম শুনছেন তো, এই মিশরের কিন্তু এখন বর্তমানে প্রধান রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রীকে জানে, ঠিক আছে, এই কিন্তু সিসি এক্সিকিউটিভ চিফ মিশরে। কি করছে 2013 সালে যখন এই মুসি আঙ্কেল যখন ক্ষমতা আসে, আসার পর তো তার ইসলামিক আইন কাজ চালু করে দিছে। ইসলামিক আইন চালু করে তার প্রথম যে জায়গাটা হাত দিছে, তারা দিছে হলো ওই পিরামিডের উপরে গিয়ে হাত দিয়ে দিছে। আর পিরামিড কি গেছে তো আমি কিছুদিন আগে, পিরামিড দেখছেন না, তো পিরামিডের একটা ছবিও দেখা দিই আমার, তো জান বিশ্বাস করবে না, তো ওই যে দেখেন পিরামিডের ছবি, ওই যে দেখেন আমার পিছনে পিরামিড আছে। তো কি করছে এখন পিরামিড দেখতে, তো সে নিজ দেশের লোক তো তেমন কেউ যায় না, কারণ 500 পাউন্ড লাগে ওই পিরামিড দেখতে, 500 পাউন্ড লাগে ওই পিরামিড দেখতে, ওই গেটের ভিতর দিয়ে ঢুকতে। তো এখন কি হয়েছে, যেহেতু ইসলামিক সেন্টিমেন্টের দল, আমি প্রথমে এসে বলছে বোরকা পরা ছাড়া এই যাবিতে যাওয়া যাবে না, পিরামিড দেখতে যাওয়া যাবে না। তো যেই এটা বলার বলছে, আর তত দিনে ওই সারা দুনিয়া থেকে যত লাখে লাখে মানুষ আসছে এই পিরামিড দেখার জন্য, ইউরোপ আমেরিকাতে তারা তো যাওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ রিস্ট্রিকশন দিয়ে দিচ্ছে পোশাকে। এখন ইউরোপ আমেরিকার মায়েরা তোরা বোরকা পরে যাবো না রে ভাই ওই পিরামিড দেখার জন্য, গেছেনি। এটা একটা ছোট্ট উদাহরণ দিল, আরও 100 কাহিনী আছে এর পিছনে। তো গিয়েছে অর্থনৈতিকভাবে ধস নেমে, বুঝছেন, অর্থনৈতিকভাবে গেছে ধস নেমে। এমন অবস্থা হয়েছে মুসি সাহেবের, এই মুসলিম ব্রাদারহুডের এই নেতা যখন নাকি তার ইসলামিক বিপ্লবের মাধ্যমে এই ইজিপ্টের ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে এমন হাল হয়েছে রে ভাই মুসি সরকারে, যে সরকারের লোকদের যে বেতন ভাতা দিব, সেই বেতন ভাতা দেওয়ার মতো পয়সা তো সরকারের কাছে নাই। ইভেন সেনাবাহিনীর লোকদের যে বেতন ভাতা দিব এই দেওয়ার মতো অবস্থাও নাই, পয়সাও নাই। এখন মিশরের মানুষ তো মানেনি, মিশরের মানুষ তো ভাই সবাই চাই 2টা ডাল ভাত খেয়ে বাঁচার জন্য। এখন মিশরের মানুষ তো আবার পাল্টা অভ্যুত্থান শুরু হয়ে গেছে, অভ্যুত্থান শুরু হয়ে, কারণ মানুষ তো না খেয়ে মরবে না, বুঝছেন, না খেয়ে মরবে না তো মানুষ, বুঝছেন। এই মুসির বিরুদ্ধে গিয়ে লাগছে উল্টা পাল্টা, বুঝছেন, কি একটা ফাইট। তো মাঝখান থেকে কি হলো, সেনাবাহিনীর প্রধান ছিল তখন সিসি, সেই সিসি তখন কি করলো, ক্ষমতা গ্রহণ করলো। ক্ষমতা গ্রহণ করে এই মুসলিম ব্রাদারহুড, যেটা কিনা সারা বিশ্বে তাদের শাখা প্রশাখা রয়েছে, যাটার জন্ম কিনা মিশরে 1928 সালে, সেই মুসলিম ব্রাদারহুড কি কিন্তু এখন নিষিদ্ধ করে দিছে। কোথায়? ইজিপ্টে সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এই মুসলিম ব্রাদারহুডের যত বড় বড় নেতারা আছে তারা কাতারে এখন পালিয়ে আছে, তারা ইউনাইটেড কিংডমে পালিয়ে আছে, কিছু আমেরিকাতে চলে আসে, কিছু মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে। এই হলো ভাই পুরা কাহিনী। তো এখন আমার কাছে মনে হচ্ছে এই শ্রীমোদী সাহেব এই জামায়াত ইসলামকে 1 বছর থেকে 2 বছর সময় দিতে চায়, যে তারা ক্ষমতা আসুক, ক্ষমতা আসার পর তারা ঘোরার আড়াইচাল মেয়েরা বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করে দেব, ঠিক যেভাবে পাল্টা বিপ্লব হয়েছিল এসে গিয়ে মিশরে এবং সেই মুসিকে তাড়াইছে, ঠিক তেমনই বাংলাদেশের জনগণ আবার কি করবে, জামায়াতকে তাড়াবে। জামায়াতকে তাড়ানোর পর আবার কি হবে, নতুন কোনো সরকার আসবে, এবং হয়তো সেটা যে সরকার কিনা ওই ভারতকে খুশি রাখতে পারে, যে সরকার কিনা ভারতে খুশি রাখতে পারে। তা আপাতত নানান সিনারি দেখে আমার কাছে মনে হচ্ছে এই হইল ভাই পুরা কাহিনী। এটা ভাই আমার স্বপ্নে দেখা এক কাহিনী,
বিশ্বাস করেন বা নাই করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সিরিয়াসভাবে নেন বা না নেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং মোদি সাহেব সত্যি সত্যি আমার স্বপ্নে আইসি কি না এটা প্রমাণ দেওয়ার ভাই আমার দায়িত্ব না, বুঝছেন, এটা প্রমাণ দেওয়ার দায়িত্ব না। বিশ্বাস করলে করছেন, না করলে নাই, কিন্তু এইটাই হলো শ্রী মোদির মনের কথা। তো সামনে অত্যন্ত বিপজ্জনক একটা সুনামি, যেটাকে বলে বিপজ্জনক একটা সুনামি ওয়েট করতেছে জামায়াত ইসলামের মতো। এখন জামায়াত ইসলামের যত নেতারা আছে এখন তাদের দৃষ্টি দেওয়া উচিত মিশরের দিকে। মিশরে কি কারণে ইসলামিক বিপ্লব ব্যর্থ হইল, মিশরে কি করে 1 বছরের মাথায় 2013 থেকে 2014 1 বছরের মাথায় ইসলামিক বিপ্লব ব্যর্থ হয়েছে। এত জনপ্রিয় নেতা 1 বছর টিকে থাকতে পারেনি ইসলামিক রেভলিউশন করে। তা এখন যদি বাংলাদেশে জামায়াত ইসলামিক রেভলিউশন করে ক্ষমতা আসেই বা ফেব্রুয়ারি মাসে, তাহলে টিকে থাকতে হলে কী কী করতে হবে। অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হওয়ার পর কিন্তু মুসি টিকে থাকতে পারেনি, ঠিক তেমনই একই চাল হইল বাংলাদেশের ক্ষেত্রে। বিরাট এক সুনামি ওয়েট করতেছে জামায়াতের জন্য। এখন জামায়াত এই কেমনি কী করবে এটা আল্লাহ মাহবুদ জানে। যে করে হোক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যাতে ধস না নামে, মানুষ যাতে বিদ্রোহ না করে বসে জামায়াতের বিরুদ্ধে, যা যা করা উচিত জামায়াতের সেগুলো করা উচিত। অন্তত এটুকু নিশ্চিত করা উচিত জামায়াতের ক্ষমতায় আসলে যাতে প্রত্যেকটা মানুষ 2 বেলা খায় বাঁচতে পারে এবং প্রত্যেকটা মানুষের কম বেশি স্বাধীনতা পায়, কম বেশি কথা বলার স্বাধীনতা পায়, 2 বেলা খায়াটা ভালো থাকে, বাংলাদেশে আইন শৃঙ্খলা যাতে টুকটাক ঠিক থাকে। যদি এগুলো একটু ঠিক রাখতে পারে তাহলে জামায়াত ইসলামী টিকে যাবে। আর না হলে ওই মুসি যেমন 1 বছরও থাকতে পারে, জামায়াত ইসলামের জন্য সুনামি ওয়েট করতেছে। ভারতের 2.5 পয়সা আপনারা বুঝেননি, মোদি সাহেবের মনের কথা সব ভুলে গেলাম আমি, বুঝছেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।